তিনটি কারণে বাংলাদেশের সাথে চায়নার যে মিটিংটা হয়েছে তা খুব গুরুত্বপূর্ণ। এই মিটিংয়ে বাংলাদেশ এমন তিনটা জিনিস অর্জন করেছে যেই তিনটা জিনিস বাংলাদেশ আগে কখনো চায়নার সাথে অর্জন করতে পারেনি, এবং বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক অফিসিয়ালি কখনো এত ভালো ছিল না এই মিটিংয়ের পর যতটা হয়েছে। কিন্তু তার আগে আমাদের জানতে হবে চায়নাকে। চায়না এখন পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব। মোদ্দা কথা, চায়না এখন পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি। আমেরিকার তিনজন টপ ইকোনমিস্ট বলেছেন চায়নার ইকোনমি স্ট্যাবিলিটির দিক থেকে অলরেডি আমেরিকাকে বিট করেছে। আবার মিলিটারির দিক থেকে কেউ বলবে আমেরিকা এগিয়ে, কেউ বলবে চায়না এগিয়ে, কিন্তু এটা অযৌক্তিক কথা, কারণ সত্যিকার অর্থে চায়নার সাথে আমেরিকার কখনো সরাসরি যুদ্ধ হইতেছে না। 1971-এর পরবর্তী বাংলাদেশ কখনো আমেরিকার সাথে গিয়ে সমঝোতার চেষ্টা করেছে, আর ইন্ডিয়ার সাথে তো সবসময় তাকে সমঝোতায় থাকতে হয়েছে, কিন্তু চায়নার সাথে বাংলাদেশ কখনো সমঝোতায় জড়াতে পারেনি। 1971-এর পরবর্তী সময়ে চায়না সেরকম কোনো সুপার পাওয়ার দেশ ছিল না। ইয়ার 2000-এর পর তারা সুপার পাওয়ার হওয়া শুরু করেছে, আর নাও দে আর দ্য গ্রেটেস্ট সুপার পাওয়ার এই বর্তমান পৃথিবীতে। অনেক আমেরিকান থিঙ্কারদের মতে আমেরিকা ইজ দ্য ডিক্লাইন সুপার পাওয়ার, আর চায়না ইজ দ্য রাইজিং সুপার পাওয়ার। মানে একজন নামতেছে আর একজন উঠতেছে। এখন আসা যাক এই প্রশ্নে যে চায়না কি বাংলাদেশ দখল করতে চাইতেছে? না। চায়না কি বাংলাদেশকে কলোনাইজ করতে চাইতেছে? না। চায়না বাংলাদেশকে তিনটা প্রস্তাব দিয়েছে এবং অবভিয়াসলি বাংলাদেশ তা গ্রহণও করেছে। চায়নার ইকোনমির সামনে, মিলিটারির সামনে বাংলাদেশের ইকোনমি মিলিটারি দাঁড়ানোর সক্ষমতা নাই, কিন্তু তারপরও চায়না বাংলাদেশকে যে প্রস্তাবগুলো দিয়েছে, বাংলাদেশে ইনভেস্টমেন্টের উপর যে আগ্রহ দেখাচ্ছে, সেটা তারা নেপাল, ভুটানের মতো আশেপাশের ছোট দেশগুলোতে দেখাচ্ছে না। তারা বাংলাদেশের সমুদ্র বন্দর বা পোর্টস নিয়ে যথেষ্ট ইন্টারেস্টেড। তাহলে তৃতীয় কারণটার মধ্যে প্রথমটা নিয়ে কথা বলা যাক, আর তা হলো পোর্টস বা বন্দর। বাংলাদেশকে পোর্টস বা সমুদ্র বন্দর নিয়ে কারো না কারোর সাথে চুক্তিতে আসতেই হবে, কেননা বাংলাদেশ সিঙ্গাপুর নয়। এর আগে যেমন চুক্তিতে এসেছিল ভারতের সাথে, কিন্তু ভারতের সেটা দুর্ভাগ্য যে তারা চুক্তিটা সফল করতে পারেনি। তো এখন এই বন্দরগুলো এক্সেস যদি বাংলাদেশ চায়না ছাড়া অন্য কাউকে দেয়, তাহলে বাংলাদেশ এতে অনেক বেশি কিছু হারাবে। কারণ আপনি দেখেন, আমেরিকা যখন ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ নিয়ে আসে, তো সেখান থেকে তারা যত বেশি লোন দেয়, ঠিক ততটাই বেশি সে দেশকে ইকোনমিক্যালি কলোনাইজ করার চেষ্টা করে, এবং বাংলাদেশের সাথেও সেটাই করবে, কেননা তারা পৃথিবীর অন্যান্য দেশের সাথে এরকমটাই করে আসতেছে, সেটা মধ্য এশিয়া হোক বা আফ্রিকা। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক যদি আপনাকে অনেক বেশি টাকা দেয়, এটা মিন করে যে তারা আপনাকে ফাইন্যান্সিয়ালি কলোনাইজ করতে চাইতেছে। আর শুধু সেটা নয়, তারা আপনাকে তাদের ভাষায় মানবতা, তাদের ভাষায় ডেমোক্রেসির নামে তারা আপনার পলিটিক্সকে কন্ট্রোল করবে, এবং এটাই তারা করেও আসতেছে। আবার আমরা যদি অন্যান্য শক্তিধর দেশের কথা বলি, এটা পরিষ্কার যে তারা আসলে সেভাবে বাংলাদেশের উন্নতি চায় না। কিন্তু চায়না যখন বন্দরের কথা বলতেছে, তারা বন্দর আধুনিকায়নের কথা বলতেছে, তারা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা বলতেছে, তারা বিনিয়োগের কথা বলতেছে। তারা এটা বলেনি যে আমরা তোমাদের বন্দরগুলো পার্মানেন্টলি নিয়ে নিব। তারা এটাও বলতেছে না যে তারা কলোনাইজ করতে আসতেছে। আবার দেখেন, চায়নার সাথে বাংলাদেশের কোনো মানচিত্র নিয়ে ডিসপিউট বা ঝগড়াঝাটি নাই। আমাদের মানচিত্রের কোনো অংশ চায়না দখল করতে চায় না। মানচিত্র নিয়ে ঝগড়াঝাটি চায়নার ভারতের সাথে, তাইওয়ানের সাথে। বাংলাদেশের থেকে এরকম কোনো চাহিদা নাই চায়নার। বাংলাদেশের কাছে চায়নার সব দিক থেকে একটা ভালো পার্টনার। আর তাছাড়া বাংলাদেশের কাছে কোনো বিকল্পও নেই, কেননা বাংলাদেশ কার কাছে যাবে? আমেরিকার কাছে। আমেরিকা এমন একটা দেশ, সে যদি 5 টাকার হেল্প করে, সে সেখান থেকে 10 টাকা উসুল করে ছাড়ে, সেটা যেভাবেই হোক। আবার ভারতের কাছে যাবে, ভারত কি চায় সেটা সকলে জানে। কিন্তু সেই জায়গায় চায়না বাংলাদেশে বিনিয়োগ করতে চাইতেছে, এবং প্রথমে যারা চাইতেছে বন্দরগুলো ইমপ্রুভ করতে। আর লাস্ট 50 বছরে আমরা সেই বন্দরগুলোর তেমন ইমপ্রুভমেন্ট করতে পারিনি। যদি আমরা চায়নার সাথে একটা মিউচুয়াল পার্টনারশিপে যেতে পারি, তাহলে এটা কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের ইকোনমি এতে ইমপ্রুভ করবে, এমপ্লয়মেন্ট বেড়ে যাবে। এখন আসা যাক 2 নম্বর কারণটাই, আর তা হলো অর্থনৈতিক করিডোর। মানে বাংলাদেশ ও চায়না রেলওয়ে স্থাপন। এখানে রেলের প্রস্তাবটা কিন্তু চায়না দিয়েছে, কিন্তু এটার বেনিফিট তাদের থেকেও বাংলাদেশ অনেক বেশি পাবে। দেখেন, বাংলাদেশ যে একটা 20 কোটি মানুষের বাজার, এটাকে কিন্তু আমরা সেভাবে ইউটিলাইজ করতে পারতেছি না। আমরা যদি চায়নার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট বাড়াইতে পারি, চায়নার সাথে দ্রুত গতিতে কানেকশন বাড়ে, তাহলে বাংলাদেশের ইকোনমিও দ্রুত গতিতে ইমপ্রুভ করবে। এবং আরেকটা কথা, যে চায়না কিন্তু এই রেলপথের দায়িত্ব নিচ্ছে। তার মানে চায়না এখানে বাংলাদেশের বর্ডার পর্যন্ত সব ম্যানেজ করবে। আর মিয়ানমার চায়নার একটা সামন্ত স্টেট বা অধীন রাষ্ট্র, আর সেটাও কয়েক বছর থেকে। তো সেই জায়গা থেকে চায়না যখন বাংলাদেশকে একটা রেলওয়ের অফার দেয়, তো সেটা অবশ্যই বাংলাদেশের ইকোনমিতে একটা গ্রোয়িংনেস আনবে, যেখানে অনেক দেশ বাংলাদেশকে কিভাবে ভাঙবে, কিভাবে এক্সপ্লয়েট করবে সেই চিন্তায় ব্যস্ত। এখন 3 নম্বর কারণটায় আসা যাক, আর তা হলো রোহিঙ্গা ক্রাইসিসের প্রবলেমটা। রোহিঙ্গা ক্রাইসিসের প্রবলেমটা যদি সলভ করতে হয়, সেটা চায়না ছাড়া কাউকে দিয়ে পসিবল নয়। রোহিঙ্গা ক্রাইসিস বাংলাদেশের নেক্সট বিগেস্ট সিকিউরিটি থ্রেট। রোহিঙ্গারা আরো বেশি বাংলাদেশে ঢুকতেছে,
ওই বর্ডারটা আমরা কন্ট্রোল করতে পারতেছি না। আবার তাদেরকে আমরা ফেরত দিতেও পারতেছি না। কারণ মিয়ানমারের সাথে সম্পর্কের দিক থেকে বাংলাদেশের অনেক দূরত্ব আছে। তো এই রোহিঙ্গাদের আরো বাংলাদেশে প্রবেশ সেটা বাংলাদেশের জন্য একটা নিরাপত্তার হুমকি। এই সমস্যা সমাধানের ক্ষেত্রে ইউনাইটেড নেশন অথবা আমেরিকা যে কাজগুলো করতেছে তা এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ সুবিধা নিয়ে আসে নাই। উপরন্তু অনেক বিশেষজ্ঞের এই ব্যাপারে মতভেদ আছে যে আদৌ আমেরিকা রোহিঙ্গা সমস্যার পার্মানেন্ট সমাধান চায় কিনা। কিন্তু আপনি যদি খেয়াল করেন চায়না এমন একটা জায়গায় আছে যেখানে চায়নার সামন্ত স্টেট বা অধীন রাষ্ট্র হচ্ছে মিয়ানমার। অর্থাৎ বাংলাদেশ আর চায়নার সম্পর্ক যত ভালো হবে বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সমস্যার সমাধান করার সম্ভাবনা তত বাড়বে চায়নার ইনফ্লুয়েন্সের থ্রুতে। অর্থাৎ চায়না একটা রাষ্ট্র যে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে, কারণ মিয়ানমারের পুরো জিওপলিটিক্সটা চায়না কন্ট্রোল করে। আর বাংলাদেশ চায়নার কাছে অনেক গুরুত্বপূর্ণ মিয়ানমার থেকে বাংলাদেশের বিগার ইকোনমি, বাংলাদেশের যে বন্দর সে বন্দরগুলো থেকে অনেক বেশি সুবিধা করতে পারবে চায়না ইন্ডিয়ান ওশানে। সো মিয়ানমারের থেকেও বাংলাদেশ চায়নার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে এই রোহিঙ্গা সমস্যার সমাধানে চায়নার সাথে বাংলাদেশের পার্টনারশিপ একটা গেম চেঞ্জার হবে। তো এই তিনটা জিনিসের জায়গা থেকে এটা বলা যায় এখন পর্যন্ত এই গভর্নমেন্ট যা কিছু করতে পেরেছে সবচেয়ে সিগনিফিক্যান্ট হলো চায়নার সাথে তাদের পার্টনারশিপ। আর এই পার্টনারশিপ যদি তারা কন্টিনিউ করতে পারে তো এটা বাংলাদেশের ইকোনমি ডেভেলপমেন্টের পথকে সুগম করবে। তো আজকে এত দূর অব্দি। আর হ্যাঁ, আপনাদের যদি জিও পলিটিক্সের কোনো টপিক্সের বিষয়ে ইন্টারেস্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই টপিক্সটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আবার দেখা হবে, সকলে ভালো থাকবেন।